চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক টেট প্রার্থীকে স্বাগত জানাই, যারা প্রাইমারি আপার প্রাইমারি টেট দিচ্ছ, যারা ডাব্লিউবি টেট, সি টেট কিংবা ঝাড়খণ্ড টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ। এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার আবারও একটা বাংলা পেডাগজি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজ আমাদের এমসিকিউ প্র্যাকটিস সেট আমরা 6 আলোচনা করবো, অর্থাৎ 6th এমসিকিউ প্র্যাকটিস সেট। এবং এই প্র্যাকটিস সেট আলোচনা করার সঙ্গে সঙ্গে তোমরা আরও একটা ভাবে উপকৃত হবে, সেটা হচ্ছে প্র্যাকটিস সেট আলোচনা করার সময় যে অপশানটা ঠিক হচ্ছে, ভুল হচ্ছে, কেন ঠিক হচ্ছে, কেন ভুল হচ্ছে, সেটা যখন ডিসকাস করা হবে সেটা কিন্তু থিওরিটিক্যাল একটা আলোচনা হয়ে যাবে। কেমন? যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও, নাহলে কিন্তু পরবর্তী প্র্যাকটিস সেটের আপলোডের নোটিফিকেশান তোমরা পাবে না। চলো সরাসরি আমরা এমসিকিউ প্রশ্নে চলে আসি। ব্যাকরণ শিক্ষা শিক্ষার্থীদের কিভাবে সহায়তা করে? সঠিক বানান লিখতে পারে, উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারে, ব্যাকরণের জটিল নিয়মগুলি বুঝতে পারে। এখানে কিন্তু মাল্টিপল অপশান দেওয়া আছে, ঠিক আছে? ভালো করে ভেবে তারপর অ্যান্সার করো, তারপর আমি অ্যান্সার বলে দিচ্ছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার ডি। কারণ কি না, ব্যাকরণ শিক্ষা শিক্ষার্থীদের কিন্তু তিনভাবেই সহায়তা করে। এখানে মেন অপশান তিনটে দেওয়া আছে, তারপরে মাল্টিপল অপশানে যাওয়া আছে। দেখো, সঠিক বানান লিখতে পারবে ব্যাকরণ শিক্ষার মাধ্যমে। যেমন ধরো, যদি উদাহরণ হিসেবে বলা হয় নত্যবিধান সত্যবিধান, যে রীতি আছে, হ্যাঁ, কোথায় মূর্ধন্য ব্যবহৃত হবে, কোথায় মূর্ধন্য স ব্যবহৃত হবে, ঠিক আছে? সেক্ষেত্রে সঠিক বানান লিখতে পারবে। উপযুক্তভাবে ভাষা ব্যবহার করতে পারবে, সঠিকভাবে উচ্চারণ করা, যুক্তাক্ষরগুলো কীভাবে উচ্চারিত হয় ওগুলো কিন্তু ব্যাকরণের বিষয়। সঠিকভাবে ভাষা উচ্চারণও করতে পারবে বা ব্যবহার করতে পারবে, এবং ব্যাকরণের যে জটিল নিয়মগুলো আছে সেগুলোও কিন্তু সঠিকভাবে বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে তিনটেই ঠিক হবে। অ্যান্সার ডি। নেক্সট প্রশ্ন। একজন ভাষা শিক্ষক হিসাবে নিম্নলিখিত বক্তব্যতে আপনার অভিমত কী? অবরোহী পদ্ধতি নতুন শিক্ষার্থীর পক্ষে কেন অনুপযুক্ত? মানে উপযুক্ত কেন নয়, অবরোহী পদ্ধতি। ভালো করে কিন্তু আরোহী এবং অবরোহী পদ্ধতি কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু গুলিয়ে যায়। কারণ আমি নিজে যখন এক্সাম ফেস করেছি আমার ক্ষেত্রেও গুলিয়েছে। অপশানগুলোতে চলে আসি। কেন অনুপযুক্ত? না, কারণ এটি মনোবিজ্ঞানসম্মত নয়, কারণ এতে উদাহরণের প্রয়োগ বেশি, কারণ এটি ছাত্রদের স্মৃতির উপর নির্ভর করে, কারণ এটি ভাষাবিজ্ঞানসম্মত নয়। এবারে মাল্টিপল অপশান দেওয়া আছে, এবারে একটু ভেবে নাও, তারপর আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার সি, অর্থাৎ এ, সি এবং ডি। দেখো, অবরোহী পদ্ধতি মানে কি আমি বারবার বলেছি। অবরোহী পদ্ধতি হচ্ছে, মনে রাখবে সবসময়, পর্বত থেকে যেমন অবরোহণ করা হয়, মানে ওপর থেকে নিচে আসা হয়। ওপর থেকে নিচে আসা মানে কি, প্রথমে সূত্র বলা হবে, তারপরে উদাহরণে আসা হয়। আর আরোহী পদ্ধতি মানে কি আমি বারবার বলেছি, যে পর্বতে আরোহণ করা হয়। আরোহণ করা মানে পর্বতে ওঠা হয়, নিচ থেকে ওপরে যাওয়া হয়। তাহলে আরোহী পদ্ধতিতে আগে উদাহরণ আসবে, তারপরে সূত্র আসবে। তাহলে আরোহী পদ্ধতিতে কি না, আগে উদাহরণ তারপরে সূত্র, আর অবরোহী পদ্ধতিতে আগে সূত্র তারপরে উদাহরণ। তাহলে দেখো, অপশান এ কেন অনুপযুক্ত? না, অপশান এ এই কারণে অনুপযুক্ত, এটি মনোবিজ্ঞানসম্মত নয়। কারণ মনোবিজ্ঞান বারে বারে বলছে আগে উদাহরণ দিতে হবে, তারপরে সূত্রে যেতে হবে। দিলে শিক্ষার্থীরা তাদের যে শিখনটা সেটা সার্থক হবে। অপশান সি কেন অনুপযুক্ত? কারণ এটি ছাত্রদের স্মৃতিশক্তির ওপর নির্ভর করে, এটা একবারে ঠিক কথা। আবার কি বলা হচ্ছে, এটি ভাষাবিজ্ঞান সম্মত নয়, অপশান ডিতে বলা হচ্ছে। আর অপশান বিতে কি বলা হচ্ছে, যে কারণ এতে উদাহরণের প্রয়োগ বেশি। কিন্তু অবরোহী পদ্ধতিতে উদাহরণের প্রয়োগ বেশি নয় তো, উদাহরণের প্রয়োগ বেশি হলে সেটা আরোহী পদ্ধতি হয়ে যায়। উদাহরণের মাধ্যমে যদি সূত্রে যাওয়া হয় সেটা আরোহী পদ্ধতি হয়ে যায়। তাই অবরোহী পদ্ধতি শিক্ষার্থীর পক্ষে অনুপযুক্ত, কারণ এই তিনটে অপশান এ, সি এবং ডি। এবং ফাইনালি যেটা মাল্টিপল অপশানে আছে, যেখানে বলা হচ্ছে স্মল সি, অ্যান্সার সি হচ্ছে সঠিক অ্যান্সার। কেমন? নেক্সট প্রশ্নে চলে আসি। একজন শিক্ষক হিসেবে আপনি দেখলেন আপনার ক্লাসের একজন শিক্ষার্থী প্রচুর পরিমাণে বানান ভুল করছে। সেক্ষেত্রে শিক্ষক হিসেবে আপনার প্রাথমিকভাবে কী করণীয় হওয়া উচিত? ভুল করা বানানগুলো ভালো করে দেখে পড়তে বলা, ভুল বানান কেটে ঠিক বানান লিখে দেওয়া, বানানের কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেওয়া, পিতামাতাকে বানানের উপর নজর দিতে বলবেন। একটু ভেবে নাও, তারপর আমি অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি।
বলা হচ্ছে অ্যান্সার সি, অর্থাৎ বানানের কোথায় কি ভুল হয়েছে তা সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে। কেন বানান ভুল হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, কী কারণে ভুল হচ্ছে। বানান ভুল করেছে শিক্ষার্থী, অপশান এ অনুযায়ী সেগুলো ভালো করে দেখে পড়তে বলা, অর্থাৎ কেন ভুল হচ্ছে সেই জিনিসটা না বুঝিয়ে দিলে সে যদি বুঝতে না পারে সে তাহলে বানান কিন্তু পুনরায় ঠিক করতে পারবে না। আবার কি বলা হয়েছে, ভুল বানান লিখেছে তাকে না বুঝিয়ে দিয়ে কি করতে হবে, অপশান বি অনুযায়ী যে কেটে ঠিক বানান লিখে দিতে হবে। তাহলে ঠিক বানান শুধু যদি লিখে দেওয়া হয় তাহলেও কিন্তু তার বানান সংশোধন হবে না। আবার বলা হচ্ছে পিতামাতাকে বানানের ওপর নজর দিতে বলেন। পিতামাতা যদি বানানের ওপর নজর দেন তাহলেও কিন্তু সঠিক হবে না। কোনো কারণে যদি পিতামাতা কেন বানানটা ভুল হলো, কী কারণে হলো সেটা যদি বুঝতে না পারেন তাহলে সেখানেও কিন্তু শিক্ষার্থী বানান ভুলই থেকে যাবে। সুতরাং অপশান সি কেন সঠিক উত্তর, বা কেন অপশান সঠিক না বানানের কোথায় কি ভুল হয়েছে সেটা বুঝিয়ে দেবেন শিক্ষক মহাশয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসি। ভাষা ব্যাকরণকে অনুসরণ করে এবং ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে। উল্লিখিত বক্তব্যটি যথাক্রমে ব্যাকরণ শিক্ষার কোন পদ্ধতিতে বা কোন পদ্ধতিকে ইঙ্গিত করে, এটা কোন পদ্ধতিতে না, কথাটা কোন পদ্ধতিকে ইঙ্গিত করে। আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি এবং আরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি এবং বিশ্লেষণ পদ্ধতি, অবরোহী পদ্ধতি এবং বিশ্লেষণ পদ্ধতি। এর আগেই আরোহী এবং অবরোহী সম্পর্কে ডিটেল আলোচনা করেছি। তাহলে এখানে সেটা একটু ভেবে বলো যে ভাষা ব্যাকরণকে অনুসরণ করছে, ব্যাকরণ ভাষাকে অনুসরণ করছে, তাহলে কোনটা কোন পদ্ধতি হবে একটু ভেবে নাও, তারপর অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অপশান বি, অর্থাৎ অবরোহী পদ্ধতি এবং আরোহী পদ্ধতি। অবরোহী মানে কি, আমি বারে বারে বলেছি অবরোহী মানে হচ্ছে আগে সূত্র তারপরে উদাহরণ, তাহলে সেখানে ভাষা ব্যাকরণকে অনুসরণ করবে। ঠিক আছে, ভাষা ব্যাকরণকে অনুসরণ করবে, অর্থাৎ ব্যাকরণের সূত্র আগে শিখব তারপরে উদাহরণে যাব। আবার আরোহী পদ্ধতি কি না, ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে, তো ভাষার মাধ্যমে আমি উদাহরণগুলো আগে জেনে নেব তারপরে আমি সূত্রটা জানবো, এটা এভাবেই মনে রাখো। তাহলে ভাষা ব্যাকরণকে অনুসরণ করে মানে সেটা অবরোহী পদ্ধতি, ব্যাকরণ ভাষাকে অনুসরণ করে মানে সেটা হচ্ছে আরোহী পদ্ধতি। কেমন? নেক্সট প্রশ্ন। সৃজনশীল রচনার মাধ্যমে শিক্ষার্থীদের নিম্নলিখিত বিশেষ কোন দক্ষতার সর্বাধিক বহিঃপ্রকাশ ঘটে? শিক্ষার্থীদের শিখন দক্ষতার, তাদের শিল্প সৌন্দর্যবোধ ও কল্পনাশক্তির, বিষয়বস্তু সুন্দর করে গুছিয়ে লিখতে পারার দক্ষতা, অলঙ্কার সমৃদ্ধ রচনার দক্ষতা। আবারও ভেবে নাও, তারপরে আমি অ্যান্সারে আসছি। এবারে আমি অ্যান্সারে চলে আসছি। অ্যান্সার হবে বি, অর্থাৎ তাদের শিল্প সৌন্দর্যবোধ এবং কল্পনাশক্তি সবকটারই সঠিকভাবে বহিঃপ্রকাশ ঘটবে, এই দক্ষতাগুলোর বহিঃপ্রকাশ ঘটবে। শুধুমাত্র শিখন দক্ষতার নয়, বা শুধুমাত্র বিষয়বস্তু সুন্দর করে গুছিয়ে লিখতে পারার দক্ষতা নয়। অনেকেই আছে বিষয়বস্তু সুন্দর করে গুছিয়ে লিখতে পারে, কিন্তু তার মধ্যে সৃজনশীলতা মানে কি, সৃজনশীলতা মানে বারে বারে বলেছি শিক্ষার্থী এমন কিছু করবে যার মধ্যে একটা নতুনত্ব থাকবে এবং যার যে নতুনত্বটা থাকবে সেই নতুনত্বের সঙ্গে অন্য কোনো শিক্ষার্থীর নতুনত্বের মিল থাকবে না, অর্থাৎ সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স। ঠিক আছে, নতুনত্বটা। শিক্ষার্থীদের শিখন দক্ষতা, অনেকেই সহজে শিখে নিতে পারে, কিন্তু শিখে নিতে পারে মানেই যে সে সৃজনশীল তা নয়। আবার বলা হচ্ছে অলঙ্কার সমৃদ্ধ, অলঙ্কার সমৃদ্ধ রচনা লিখলাম, দাঁত ভাঙা শব্দ ব্যবহার করছি লিখছি, তার মানেই কিন্তু সৃজনশীলতা সেটা নয়। অর্থাৎ তাহলে সৃজনশীল মানে কি হচ্ছে এখানে, শিল্প সৌন্দর্যবোধ এবং কল্পনাশক্তি, এই তিনটের সুসমন্বয় হবে এবং তার মধ্যে কিছু নতুনত্বের আমরা প্রকাশ পাবো, সেটাই হচ্ছে সৃজনশীল রচনা। ঠিক আছে, তাহলে সৃজনশীল রচনার মাধ্যমে তাহলে শিল্প সৌন্দর্য এবং কল্পনাশক্তির দক্ষতার, এই তিনটে দক্ষতার বিকাশ সঠিকভাবে সম্পন্ন হয়। অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন। ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থী দ্রুত পড়তে পারে, দ্রুত লিখতে পারে, শুদ্ধ পড়তে পারে, শুদ্ধ লিখতে পারে। এখানে মাল্টিপল অপশন দেওয়া আছে, ভেবে নাও, তারপর আসছি অ্যান্সারে। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে অ্যান্সার ডি, অর্থাৎ বি এবং ডি। দ্রুত পড়তে পারা কিন্তু ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে সমান। অনেকেই আছে দ্রুত পড়তে পারে, মানে সঠিক কৌশল আয়ত্ত করার জন্য হ্যাঁ, দ্রুত লেখা এবং শুদ্ধ লেখা। ঠিক আছে, তাহলে শুদ্ধও পড়তে পারে, কিন্তু দ্রুত লেখা এবং শুদ্ধ পড়া, ঠিক আছে, এই দুটো কিন্তু দ্রুত লেখা এবং শুদ্ধ লেখা এটা কিন্তু ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থীর আউটপুট হিসেবে আমরা পাবো। ঠিক আছে, তাহলে ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত হলে শিক্ষার্থী কী করতে পারবে যখনই প্রশ্ন করা হচ্ছে তখন তার মানে আউটপুটের বিষয়টা এখানে চলে আসছে, দ্রুত লিখতে পারবে এবং শুদ্ধ লিখতে পারবে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসছি।
পাঠদানের ক্ষেত্রে শিক্ষামূলক প্রদীপন ব্যবহার অপরিহার্য, কারণ এটি বিষয়বস্তুকে শিক্ষার্থীর কাছে মূর্ত করে তোলে, এটি বিষয়বস্তুকে শিক্ষার্থীর কাছে বিমূর্ত করে তোলে, এটি বিষয়বস্তুকে শিক্ষার্থীর কাছে মূর্ত ও বিমূর্ত উভয়ই করে তোলে। এবারে অ্যান্সারে চলে আসি। বলা হচ্ছে এটি বিষয়বস্তুকে শিক্ষার্থীর কাছে মূর্ত করে তোলে, অর্থাৎ কোনো চিন্তার বা কল্পনার বিষয় না হয়ে তখন সেটা একেবারে চোখের সামনে প্রত্যক্ষগোচর বস্তু হিসেবে দেখা দেয়, যেটাকেই বলা হয় মূর্ত। তাই শিক্ষামূলক প্রদীপন ব্যবহার করলে শিক্ষার্থীর কাছে বিষয়বস্তু মূর্ত হয়ে ওঠে। ঠিক আছে, এটা খুবই সহজ। নেক্সট প্রশ্নে চলে আসে। শিক্ষণ উপকরণ হিসেবে মডেল ব্যবহার একান্ত প্রয়োজন। কাদের জন্য? দৃষ্টিহীনদের জন্য, সকলের জন্য, দৃষ্টিযুক্ত শিশুদের জন্য, বিশেষ চাহিদাযুক্ত শিশুদের জন্য। ভালো করে এটা ভাববে, এটা কনফিউশন তৈরি হতে পারে। ভালো করে ভেবে ভেবে নাও, তারপর আমি অ্যান্সার বলছি। এবারে অ্যান্সারে চলে আসছে। বলা হচ্ছে অ্যান্সার দৃষ্টিহীনদের জন্য। সকলের জন্য মডেল একান্ত ব্যবহার প্রয়োজন নয়, দৃষ্টিযুক্তদের জন্যও প্রয়োজন নয়, বিশেষ চাহিদাযুক্তদেরও প্রয়োজন। মডেল দৃষ্টিহীনদের জন্য এই কারণে একান্ত প্রয়োজন, টার্মটা কিন্তু ভালো করে ব্যবহার দেখবে। মডেল ব্যবহার একান্তই প্রয়োজন। দৃষ্টিহীনদের জন্য কেন প্রয়োজন? না, যারা চোখে দেখতে পায় না তারা আপাতত মডেলটাকে স্পর্শ করে চিনে রাখতে পারবে। মডেল সকলেই দেখতে পাবে, দৃষ্টিযুক্ত শিশুও দেখতে পাবে, আবার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে তারাও দেখতে পাবে। ঠিক আছে, কিন্তু একমাত্র দৃষ্টিহীন যারা, তারা কিন্তু দেখতে পাবে না। তাহলে মডেল মূলত দেখতে হয়, তাহলে দৃষ্টিহীনরা তখন কি করবে? স্পর্শ করে বিষয়টাকে চিনে রাখবে। তাই তাদের জন্য একান্তই প্রয়োজন হচ্ছে মডেল। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে আসি। লিখন একটি সচেতন প্রক্রিয়া, অর্ধ সচেতন প্রক্রিয়া, সচেতন চিন্তন প্রক্রিয়া, অচেতন চিন্তন প্রক্রিয়া। এটা সহজ আছে, একটু ভেবে নাও, তারপর আসছি অ্যান্সারে। এবারে অ্যান্সারে চলে আসি। সচেতন চিন্তন প্রক্রিয়া, এটার ব্যাখ্যা করার আশা করি প্রয়োজন নেই। নেক্সট প্রশ্নে চলে আসি। অনুচ্ছেদ রচনার মাধ্যমে শিক্ষার্থীর কোন দক্ষতার বিকাশ হয়? অনুচ্ছেদ রচনার মাধ্যমে শিক্ষার্থীর কোন দক্ষতার বিকাশ হয়? পঠন দক্ষতা, কথন দক্ষতা, লিখন দক্ষতা, চিন্তন দক্ষতা। এখানেও মাল্টিপল অপশান আছে, একটু ভেবে নাও, তারপর অ্যান্সারে আসছি। এবারে অ্যান্সারে চলে আসি। অপশান সি, অর্থাৎ লিখন দক্ষতা, চিন্তন দক্ষতা। যখন কেউ অনুচ্ছেদ রচনা করছে মানে কি? সে লিখছে। তাহলে লিখছে মানে কি? ওখানে লিখবে এবং সেটা তাকে চিন্তা করে লিখতে হবে। তাহলে এখানে লিখন এবং চিন্তন এই দুটো বিষয় একসঙ্গে কাজ করবে। তাই লিখন এবং চিন্তন দক্ষতার বিকাশ ঘটবে অনুচ্ছেদ রচনার মাধ্যমে। পঠন এবং কথন হবে না। কথন মানে হচ্ছে পাঠ করা আর বলা। অনুচ্ছেদ রচনা মানে তো লেখা, আসলে সেটা লিখন দক্ষতা মানে রাইটিং স্কিল। এবং যখন লিখছে তখন চিন্তা করে তাকে ভালো করে লিখতে হয়। তাই এখানে লিখন এবং চিন্তন দক্ষতার বিকাশ ঘটবে। কেমন? তাহলে আজকের এই এমসিকিউ প্রশ্নগুলো কেমন লাগলো বলবে আলোচনা, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী এমসিকিউ প্রশ্নের সেটের আপলোডের নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং এটা বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে তারা উপকৃত হতে পারে। আবার আমরা পরবর্তী ক্লাসে চলে আসবো আর একটা নতুন সেট নিয়ে, বাংলা পেডাগজি এমসিকিউর নতুন সেট নিয়ে চলে আসবো। হ্যাঁ, ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও এবং নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যাও।